প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের একাদশ শ্রেণীর প্লেট টেকটনিক থিওরি বা পাত ভূগঠন তত্ত্ব সম্পর্কে পড়াচ্ছিলাম। তো এর আগের দিন কিছুটা পড়া হয়ে গিয়েছিল। আজ আমি তোমাদের বাকি অংশটুকু পড়াতে চলেছি। তো তোমরা যারা এই ক্লাসে নতুন তাদের বলবো প্লেলিস্টে গিয়ে এই প্লেট টেকটনিক সম্পর্কে আমার যে আগের একটি ক্লাস আছে সেই ভিডিওটি দেখে নাও। আজ আমি তোমাদের বিভিন্ন প্রকার পাত সীমানা শ্রেণীবিভাগ ও সৃষ্ট ভূমিরূপ এছাড়াও যে বিষয়গুলি আছে, যে মেলাঙ্গে কী, মহীখাত বা জিওসিনক্লাইন কী, সিবন রেখা, মোলাস, ফ্রিজ, বেনিয়ফ মণ্ডল, ফ্লেক টেকটনিক, ত্রিপাত সংযোগ, অলকাজেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এসএলএসটি স্টুডেন্ট আছো তাদের বলবো ভিডিওটি তোমরাও খুব ভালো করে দেখো। এখানে প্লেট টেকটনিক থেকে খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আর আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এখান থেকে এসএলএসটি জিওগ্রাফিতে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এই যে পাত সীমানার শ্রেণীবিভাগ বা বিভিন্ন প্রকার পাতের যে চলন আছে তাকে তিন ভাগে ভাগ করা যায়, প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্রতিসারি বা অপসারী চলন, একে ইংরেজিতে বলছে ডাইভার্জেন্ট মুভমেন্ট। দু নম্বর হচ্ছে অভিসারী চলন বা কনভার্জেন্ট মুভমেন্ট। আর তিন নম্বর হচ্ছে নিরপেক্ষ চলন বা ট্রান্সকারেন্ট মুভমেন্ট। তো এই তিন প্রকার যে চলন আছে সেই চলনগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই প্রতিসারি বা অপসারী চলন কি দেখো, বলছে যে সীমানা বরাবর দুটি পাত বিপরীত দিকে পরস্পর থেকে দূরে সরে যায় তাকেই প্রতিসারি পাত সীমানা বা প্রতিসারি চলন বলা হয়। দেখো, এই যদি একটি প্লেট হয় বা পাত হয়, এর পাশে আর একটি প্লেট আছে। তো এই প্লেট দুটি দুই দিকে চলে যাবে, এটি যদি এই দিকে দিয়ে যায়, এটি এদিক দিয়ে যায়, মানে পরস্পরের বিপরীত দিকে চলন ঘটছে, সেই জন্য একে বলা হচ্ছে অপসারী চলন। তো এই দুটি প্লেট দুই দিকে চলে যাওয়ার ফলে এর নিচে থেকে যে ম্যাগমাটা এর ফাটল দিয়ে বের হবে, দিয়ে যে এখানে একটা ভূমিরূপ সৃষ্টি করবে বা কোনো একটা গঠনমূলক ভূমিরূপের সৃষ্টি করবে, সেই জন্য একে বলা হচ্ছে গঠনকারী পাত সীমানা। তো এই যে প্রতিসারি বা অপসারী পাত সীমানা আর এক নাম হচ্ছে গঠনকারী পাত সীমানা। তো এই প্রতিসারি বা অপসারী পাত সীমানাতে কী কী ভূমিরূপের সৃষ্টি হয় সেগুলি আমরা একটু দেখে নেব। তো প্রথমে আছে মধ্য সামুদ্রিক শৈলশিরা। এই যে দুটি পাত যখন পরস্পর থেকে দুই দিকে চলে যাবে, তখন এই যে ভূগর্ভস্থ ম্যাগমা যখন উপরে চলে আসবে, ভূগর্ভস্থ ম্যাগমা যখন উপরে আসবে নির্গত হয়ে এখানে শৈলশিরার মতো এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করবে, শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি করবে। তো একেই বলা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা। এটি মহাসমুদ্রে দেখতে পাওয়া যায়। যেমন তোমার যে আটলান্টিক মহাসাগরে এস আকৃতির একটি শৈলশিরা দেখতে পাওয়া যায়, যেটির নাম হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা। এরপরে দেখব সংস্র উপত্যকা। এই যে সংস্র উপত্যকা, এটিও কিন্তু এই এই প্রতিসারি বা অপসারী পাত সীমানাতে গড়ে উঠেছে। এই সংস্র উপত্যকা আমি আমাদের চ্যুতি পড়াতে গিয়ে সেখানে দেখেছিলাম যে চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ, চ্যুতির ফলে যেমন সৃষ্টি হয় সেরকমই এই যে বিভিন্ন পাতের যে চলন, এর ফলেও কিন্তু সৃষ্টি হচ্ছে, অপসারী পাতের চলনের ফলে সংস্র উপত্যকার সৃষ্টি হচ্ছে। তো কিভাবে সংস্র উপত্যকার সৃষ্টি হচ্ছে দেখো, দুটি পাত বিপরীত দিকে সরে গেলে যে শিলাস্তর বা যে উপরে যে শিলাস্তর থাকে সেই শিলাস্তরে টান পড়ে, এবং সেই টান পড়ে কি হয়, একটি অংশ নিচে বসে যাবে, দিয়ে সংকীর্ণ যে তোমার চ্যুতি বা সংস্র উপত্যকার মতো যে হ্রদের মতো সৃষ্টি হবে তাকে বলছে সংস্র উপত্যকা। এখানে দেখো, এইদিকে আর এদিকে দুটি পাত পরস্পরের বিপরীতে সরে যাচ্ছে, মানে প্রতিসারি পাত সীমানায় সৃষ্টি সরে যাওয়ার ফলে কি হচ্ছে, এই যে শিলাস্তর ছিল এখানে, এখানে চ্যুতির সৃষ্টি হলো, এখানে চ্যুতির সৃষ্টি হলো, শিলাস্তরের টান পেয়ে যে চ্যুতির সৃষ্টি হলো, তার ফলে এই যে অঞ্চলটি বসে গেল এটাকেই বলছে তোমার সংস্র উপত্যকা, সংস্র উপত্যকা। এরপরে দেখো, প্রতিসারি পাত সীমানাতে আরেক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, যেটি সাগর বা মহাসাগর। বলছে দুটি মহাদেশীয় পাত পরস্পর থেকে দূরে সরে গেলে, এই দুটি মহাদেশীয় পাত পরস্পর থেকে যখন দূরে সরে যাবে, দূরে সরে যাওয়ার ফলে কি হবে না, এই যে মধ্যবর্তী যে অঞ্চল সেই অঞ্চলটা যখন উন্মুক্ত হয়ে যাবে, দিয়ে এই যে ফাঁকা অঞ্চল হয়ে গেল, সেখানেই তোমার সাগর বা মহাসাগরের সৃষ্টি হচ্ছে। এই জায়গাটাতে সাগর মহাসাগরের সৃষ্টি হচ্ছে, সাগর মহাসাগরের সৃষ্টি হলো। এই সমস্ত ভূমিরূপ ছাড়াও প্রতিসারি পাত সীমানাতে তোমার ভূমিকম্প বলে এক ধরনের সৃষ্টি হয়। তো ভূমিকম্প তোমরা সকলেই জানো যে ভূ অভ্যন্তরে কোনো শক্তি যখন বা দুটি পাত যখন পরস্পরের ধাক্কা লাগে বা দূরে সরে যায়, দিয়ে যে উপরের যে ভূপৃষ্ঠের যে ভূমিটা কেঁপে ওঠে, তখনই তাকে বলছে ভূমিকম্প। দুটি পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন চ্যুতি এবং অগ্নুৎপাতের ফলে অগভীর অংশের তোমার একটু সামান্য মৃদু ভূমিকম্পের সৃষ্টি হয়। তো এইগুলো গেল তোমার প্রতিসারি পাত সীমানার চলন এবং সেখানে কী কী ভূমিরূপের সৃষ্টি হয়। এবার আমরা দেখব অভিসারী চলন বা কনভার্জেন্ট মুভমেন্ট। তো এই অভিসারী চলন কি দেখো, যে সীমানা বরাবর ম্যাগমার নিম্নগামী স্রোতের প্রভাবে দুটি পাত পরস্পরের দিকে চালিত হয়, দিয়ে যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তখনই তাকে বলছে অভিসারী পাত সীমানা।
এই যে একটি প্লেট, এতক্ষণ আমরা দেখলাম যে প্রতি সারিতে পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে, আর এই অভিসারিতে পরস্পরের অভিমুখে চলে আসবে। দুটি পাত এটা এদিক দিয়ে এলো, এটা এদিক দিয়ে এলো, দিয়ে পরস্পরের সংঘর্ষে লিপ্ত হচ্ছে। একেই বলছে অভিসারী চলন বা অভিসারী পাত সীমানা। এর ফলে দেখো এই যে দুটি পাত যখন পরস্পরের কাছাকাছি চলে আসবে, দিয়ে সংঘর্ষে লিপ্ত হলে কী হবে? বিনাশ হবে বা ক্ষয়ক্ষতি হবে। সেই জন্য একে বলা হয় বিনাশকারী সীমানা। এর অপর নাম হচ্ছে বিনাশকারী সীমানা। এর আগে আমরা দেখলাম প্রতিসারী সীমানাতে দেখেছিলাম যে সেখানে কি হচ্ছিল? ভূমিরূপের গঠন হচ্ছিল, সেই জন্য তাকে বলা হচ্ছিল গঠনকারী সীমানা। আর অভিসারী চলনকে বলা হচ্ছে বিনাশকারী সীমানা। তো এগুলো তোমরা খেয়াল রাখবে, গুলিয়ে ফেলবে না। তো এই যে অভিসারী চলন বা যে অভিসারী সংঘর্ষ, একে আবার তিন ভাগে ভাগ করা যায় বা এটি তিন ধরনের হয়। যেমন দেখো, দুটি মহাসাগর যখন একসঙ্গে মিলিত হবে তখন সেটি হলো মহাসাগরীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষ। আর দুটি মহাদেশীয় পাত যখন এক জায়গায় মিলিত হবে সেটি হলো মহাদেশীয় মহাদেশীয় সংঘর্ষ। আর একটি মহাদেশীয় এবং একটি মহাসাগরীয় পাতের যখন মিলন হবে তখন তাকে বলে মহাদেশীয় মহাসাগরীয় সংঘর্ষ। তো এবার আমরা দেখে নেব মহাসাগরীয় মহাসাগরীয় সংঘর্ষে কী কী ভূমিরূপের সৃষ্টি হয়। তো প্রথমেই দেখো দ্বীপপুঞ্জ, মহাসাগরীয় মহাসাগরীয় সংঘর্ষের সৃষ্টি হচ্ছে দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ আমরা সবাই জানি যে এটি মহাসাগরে বা জলভাগে সৃষ্টি হয়। তো বলেছে দুটি পাত যখন পরস্পরের অভিমুখে চলে আসবে, এই যে দুটি মহাসাগরীয় পাত যখন পরস্পরের অভিমুখে চলে আসবে তখন কি হবে? এই পাত দুটি যে ভারী পাত আছে এদের মধ্যে যে ভারী পাতটি সেটি কী হবে? নিচে প্রবেশ করবে, সেটি নিচে প্রবেশ করবে, আর হালকা পাতটি উপরে থাকবে। হালকা পাত আর এই যে ভারী পাত এটি নিচে প্রবেশ করলো। এই যে দুটি পাতের যখন সংঘর্ষ হলো তখন এখানে যে শিলা ছিল, এই অঞ্চলটাতে যে শিলাগুলি থাকবে এগুলো তো শিলায় গঠিত, ভূত্বক শিলা দিয়ে গঠিত। এই যে শিলা ছিল সেগুলি কি হবে? প্রচণ্ড উত্তাপে, এদের সংঘর্ষের ফলে উত্তাপ সৃষ্টি হবে, উত্তাপে গলে যায় এবং যে ম্যাগমাটা নির্গত হবে তার ফলে সমুদ্রে এখানে তোমার দ্বীপপুঞ্জের সৃষ্টি হবে, দিয়ে সমুদ্রের পৃষ্ঠে যে জেগে থাকবে সেটি হলো দ্বীপপুঞ্জ। আগ্নেয় দ্বীপমালা রূপে সমুদ্রপৃষ্ঠে উন্মুক্ত হলো। তো এর একটি উদাহরণ হচ্ছে আটলান্টিক পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতের প্রবেশের ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এছাড়াও যে ভূমিরূপগুলি সৃষ্টি হবে দেখো, সামুদ্রিক খাত, ভূমিকম্প আর আগ্নেয়গিরি। তো সামুদ্রিক খাত দেখো কি বলছে, দুটি মহাসাগরীয় পাতের যখন মুখোমুখি সংঘর্ষ হবে তখন উভয় পাতের সীমান্তে বা শিলামণ্ডলে অতি গভীর অবতল একটা বাঁকের সৃষ্টি হবে, দিয়ে যে তোমার গর্তের মতো সৃষ্টি হবে সেখানেই সামুদ্রিক খাত সৃষ্টি হবে। এই যে দুটি পাত যখন একসাথে মিলিত হচ্ছে, এটি ধরো হালকা পাত, এটি ভারী পাত নিচে প্রবেশ করে যাচ্ছে, এই জায়গাটাতে একটা খাতের সৃষ্টি হলো বা এই অংশটা একটু মেঁকে এরকম করে খাতের সৃষ্টি করবে, তো এখানে সমুদ্র খাতের সৃষ্টি হয়। দেখো ভূমিকম্প, আমরা দেখলাম যে দুটি পাত যখন পরস্পরের অভিমুখে চলে আসবে, পরস্পর অভিমুখে যখন ধাক্কা মারবে তখন তো উপরের যে ভূমিটা থাকবে বা শিলাটা থাকবে সেটি তো কেঁপে উঠবে, তার ফলে ভূমিকম্পের সৃষ্টি হবে। আর আগ্নেয়গিরি, এই যে তোমার দুটো পাত যখন পরস্পরের সংঘর্ষে লিপ্ত হচ্ছে তখন এই ভূগর্ভস্থ ম্যাগমা যখন সংঘর্ষে লিপ্ত হবে, কাছাকাছি চলে আসবে, তখন সংঘর্ষে লিপ্ত হলে প্রচণ্ড উত্তাপের সহ যে ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসবে তার ফলে আগ্নেয়গিরির সৃষ্টি হবে। এবার আমরা দেখব মহাদেশীয় মহাদেশীয় সংঘর্ষ। তো বলছে দুটি মহাদেশীয় পাত যখন পরস্পরের অভিমুখে চলে আসবে, এই এতক্ষণ আমরা দেখলাম যে দুটি মহাসাগরীয় পাত ছিল, এই দুটি মহাদেশীয় পাত, এটি হবে মহাদেশীয়, এটিও মহাদেশীয়। তো এই দুটি মহাদেশীয় পাত যখন পরস্পরের অভিমুখে চলে আসবে দিয়ে যে সংঘর্ষে লিপ্ত হবে তখন তাকে বলা হচ্ছে মহাদেশীয় মহাদেশীয় সংঘর্ষ। তো এখানে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় দেখো, তো এখানে প্রধানত ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, এছাড়াও সুউচ্চ যে মালভূমিগুলো এই জায়গাতেই সৃষ্টি হচ্ছে বা এই সীমানাতেই সৃষ্টি হচ্ছে। তো ভঙ্গিল পর্বতটি কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো, দুটি মহাদেশীয় পাত, এই যে মহাদেশীয় পাত এই মহাদেশীয় পাত, দুটি মহাদেশীয় পাতের যখন সংঘর্ষ হবে দিয়ে যে মধ্যবর্তী অগভীর যে সমুদ্রের যে তোমার জিওসিনক্লাইন বলছে, মহীখাত বলছে, সেখানে মহাদেশীয় অবক্ষেপের ফলে প্রবল পার্শ্বচাপে যে ভাঁজের সৃষ্টি হবে। এই যে তোমার যদি একটা শিলাস্তর হয়, এই শিলাস্তরগুলি কী হবে, দুটি পাত যদি পরস্পর মিলিত হয় একটি পাত নিচে প্রবেশ করবে আর একটি পাত উপরে থাকবে, তাহলে এই যে উপরে যে শিলাস্তর ছিল সেই শিলাস্তরটি কী হবে, তখন ভাঁজপ্রাপ্ত হয়ে উঁচু হয়ে যাবে, দিয়ে সৃষ্টি হবে ভঙ্গিল পর্বত। তো মহাদেশীয় সংঘর্ষের ফলে প্রধানত সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। এর উদাহরণ হচ্ছে যেমন ধরো ভারতীয় পাত উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে তিব্বতীয় পাতের নিচে নিমজ্জিত হওয়ার ফলে যে মধ্যবর্তী অঞ্চল আছে সেটি তোমার হিমালয় পর্বত। তাহলে হিমালয় পর্বত হলো একটি ভঙ্গিল পর্বত উদাহরণ, যেটি মহাদেশীয় সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল বা দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। এরপরে দেখো মহাদেশীয় আর মহাসাগরীয়, একটি মহাদেশীয় পাত আর একটি মহাসাগরীয় পাত যখন সংঘর্ষে লিপ্ত হয় বা পরস্পরের অভিমুখে চলে আসে তখন তাকে সেই সংঘর্ষ এলাকাটিকে বলছে মহাদেশীয় মহাসাগরীয় সংঘর্ষ। তো এখানে দুই ধরনের তোমার ঘটনা ঘটে, একটা হলো নিমজ্জন, একটা বিপরীত নিমজ্জন বা সাবডাকশন আর অবডাকশন। একটি নিমজ্জন বা সাবডাকশন আর একটি বিপরীত নিমজ্জন বা অবডাকশন। এবার দেখো একটি ভারী মহাসাগরীয় পাত আর একটি হালকা মহাদেশীয় পাত যখন সংঘর্ষে লিপ্ত হবে তখন কি হবে, ভারী যে মহাসাগরীয় পাতটি সেটি নিচে প্রবেশ করবে আর হালকা মহাদেশীয় পাতটি কী হবে, উপরে থাকবে।
উপরে থাকবে। এই যে নিমজ্জন হচ্ছে এটা কি বলছে, সাবডাকশন বা নিমজ্জন, এটা হলো সাবডাকশন। সাবডাকশন। আর বিপরীত নিমজ্জনের ক্ষেত্রে কি হয়, অনেক সময় এই যে মহাদেশীয় পাতটি উপরে চলে যায়, আর এটি নিচে চলে যায় মহাসাগরীয় পাতটি। এই যে বিপরীত অবস্থার মধ্যে যে সৃষ্টি হচ্ছে এটিকে বলা হচ্ছে তোমার অবডাকশন। তো এই মহাদেশীয় মহাসাগরীয় সংঘর্ষে কী কী সৃষ্টি হচ্ছে দেখো, আগ্নেয়গিরি, আগ্নেয় দ্বীপ, ভঙ্গিল পর্বত, সামুদ্রিক খাত আর ভূমিকম্প, এই সমস্ত ভূমিরূপগুলো এখানে সৃষ্টি হচ্ছে। তো এগুলো আমি আগে আলোচনা করলাম, ওই রকমভাবে এগুলো সৃষ্টি হয়, তার জন্য এখানে আর আমি বললাম না। তোমরা আগেরগুলো যেটা আমি আলোচনা করলাম সেগুলো একটু ভালো করে দেখে নেবে। এরপরে আমরা দেখব নিরপেক্ষ চলন বা ট্রান্সকারেন্ট মুভমেন্ট। তো এই নিরপেক্ষ চলনটি কি, অভিসারী পাতা আমরা দেখলাম যে পরস্পর অভিমুখে চলে আসে, আর প্রতিসারী পাতা দেখলাম যে পরস্পরের বিপরীতে চলে যায় বা দুই দিকে সরে যায়। আর এই নিরপেক্ষ চলন বলছে পরস্পরের অভিমুখে আসবে না বা পরস্পরের বিপরীতেও যাবে না, এটি কি হবে, পাশাপাশি চলন হবে, পাশাপাশি সঞ্চরণ করবে। একটি পাত আর যদি তোমার একটি পাত, এটি ধরো এদিক দিয়ে গেল, এটি এদিক দিয়ে গেল, দুই দিকে চলাচল করছে, সমান্তরালভাবে প্রবাহিত হবে, বিপরীত দিকে পাশাপাশি সঞ্চরণ করবে, তাকে বলছে নিরপেক্ষ পাত সীমানা। এর ফলে তোমার ধ্বংস বা গঠন কোনোটি হয় না, সেই জন্য একে বলা হচ্ছে সংরক্ষণশীল পাত সীমানা। এই পাত সীমানাটাকে বলা হচ্ছে সংরক্ষণশীল পাত সীমানা। তো এই নিরপেক্ষ পাত সীমানা অঞ্চলে কী কী ভূমিরূপ সৃষ্টি হচ্ছে দেখো, ট্রান্সফর্ম চ্যুতি আর ভূমিকম্প, এই দুই ধরনের ভূমিরূপ এখানে সৃষ্টি হয়ে থাকে। তো ট্রান্সফর্ম চ্যুতিটা কীভাবে সৃষ্টি হয়, দুটি পাত যখন পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে চলাচল করে বা গতিশীল হয়, তখন পাত সীমানায় যে ফাটল বা আয়াম সংস্খলন যে চ্যুতি ঘটে, তার ফলে এই ট্রান্সফর্ম চ্যুতির সৃষ্টি হয়। তো সান আন্দ্রিত চ্যুতি, এর উদাহরণ হচ্ছে সান আন্দ্রিত চ্যুতি। সান আন্দ্রিত চ্যুতি যেটি বিশ্বের দীর্ঘতম চ্যুতি, এর ফলেই সৃষ্টি হয়। এখান থেকে অনেক সময় প্রশ্ন দিতে পারে যে সান আন্দ্রিত চ্যুতি কোন পাত সীমানা বরাবর সৃষ্টি হয়, তখন বলবেন নিরপেক্ষ পাত সীমানা বরাবর। আর ভূমিকম্প, নিচের যদি ভূমিটা যদি হালকা কেঁপে যায় তাহলে ভূমিকম্প সৃষ্টি হবে। তো এই ছিল বিভিন্ন তোমার পাতের যে চলন এবং তাদের যে সৃষ্ট ভূমিরূপ সেগুলি। এবার আমি তোমাদের আলোচনা করব এই সমস্ত বিষয়গুলি নিয়ে, যেমন মেলাঙ্গে কি, মহীখাত, শিবনরেখা, ফ্লিস, মোলাস, এই সমস্তগুলি, এগুলি তোমাদের অনেক সময় 2 নম্বরের প্রশ্নতে দিতে পারে। তো প্রথমে আমরা দেখব মেলাঙ্গে। মেলাঙ্গে কি দেখো, বলছে দুটি মহাসাগরীয় পাত যখন পরস্পরের সংঘর্ষে লিপ্ত হয়, যে ভারী মহাসাগরীয় পাতটি যখন নিচে প্রবেশ করে এবং হালকা মহাসাগরীয় পাতটি উপরে উঠে থাকে, তখন এই যে জায়গাটা এখানে তোমার কি হয়, বিভিন্ন যে পাললিক শিলা ছিল সেগুলি চ্যুতির ফলে বা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে বিভিন্ন অন্যান্য পদার্থ যেমন লাভা, পিলো লাভা, এই সমস্তর সঙ্গে সংমিশ্রিত হওয়ার ফলে এক ধরনের কাদা জাতীয় যে পদার্থ সৃষ্টি করে, মিশ্র পদার্থ সৃষ্টি করে, সেই পদার্থগুলোকে বলা হচ্ছে মেলাঙ্গে। এই যে মিশ্র পদার্থগুলো সেগুলি হচ্ছে মেলাঙ্গে। তাহলে এটি দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। এটি মহাসাগরীয় পাত, এটিও মহাসাগরীয়, দুটি মহাসাগরীয় পাতের মিলনের ফলে মেলাঙ্গের সৃষ্টি হয়। এরপরে দেখব মহীখাত বা জিওসিনক্লাইন। বলছে দুটি মহাদেশীয় পাতের সংযোগস্থলে দীর্ঘ এবং সংকীর্ণ অবনমিত যে অঞ্চল থাকে, এই একটি মহাদেশীয় পাত আর এই একটি মহাদেশীয় পাত, দুটি মহাদেশীয় পাতের যে সংঘর্ষ হচ্ছে, এটা ধরো মহাদেশীয়, এতক্ষণ আগে দেখলাম আমরা মহাসাগরীয় ছিল, এটি দুটি মহাদেশীয় পাত যখন পরস্পর অভিমুখে আসবে তখন একটি পাত নিচে প্রবেশ করবে আর হালকা পাতটি উপরে থাকবে। এই অঞ্চল বরাবর যে তোমার সংকীর্ণ অবনমিত অঞ্চল হয়ে যাচ্ছে, এই যে নিচু অঞ্চল হয়ে যাচ্ছে, অবনমিত যে অঞ্চল, সেই অঞ্চলটিকে বলা হচ্ছে জিওসিনক্লাইন বা মহীখাত। জিওসিনক্লাইন বা মহীখাত। এবার দেখব শিবন রেখা। তো শিবন রেখা কি দেখো, দুটি মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় অফিওলাইট ও গ্যাব্রো জাতীয় যে ম্যাগমা নির্গত হয়, তার ফলে এই মহাদেশীয় এর যে নির্গত হচ্ছে, যে ম্যাগমা নির্গত হচ্ছে, অফিওলাইট এবং তোমার গ্যাব্রো জাতীয় যে ম্যাগমা নির্গত হচ্ছে এদিকে দিয়ে এই দুটি পাতকে পরস্পরকে ঝালাই করার মতো জুড়ে দেয়, তখন এই পাতটি এই এক জায়গায় এসে জুড়ে যায়। এই যে অঞ্চল, এই রেখা, যে রেখা বরাবর দুটি পাত এক জায়গায় মিলে যাচ্ছে, সেই রেখাটিকে বলা হচ্ছে শিবন রেখা। এটি হলো শিবন রেখা। এরপর আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ বিষয়, বেনিয়ফ মণ্ডল। তো বেনিয়ফ মণ্ডলটি কি দেখো, বলছে অভিসারী পাত সীমান্তের যে ঢালু তল বরাবর ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে অবনমন বা বিদারণের ফলে যে ভূমিকম্প এবং অগ্নুৎপাত হয়, সেই অধঃপাত অঞ্চলটিকেই বেনিয়ফ মণ্ডল বলেছে। যদি একটি পাত পরস্পরের সংঘর্ষে যখন লিপ্ত হবে তখন কি হবে, আমরা জানি যে নিচে প্রবেশ করবে ভারী পাতটি, মহাসাগরীয় পাত, আর এটি উপরে থাকবে। এই যে নিমজ্জিত হচ্ছে এই নিচের ধরো নিমজ্জিত হয়ে গেল বা অ্যাস্টেনোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত হয়ে গেল, একেই বলছে বেনিয়ফ মণ্ডল বা অধপাত অঞ্চল। এটি নামকরণ করেছিল হিউগো বেনিয়ফ। সেই জন্য এই অঞ্চলটির নাম হচ্ছে বেনিয়ফ মণ্ডল। তো এই যে নিমজ্জন হচ্ছে
এখানে কত থাকে, কোণ থাকে 45 ডিগ্রি কোণ করে নিমজ্জিত হচ্ছে এটি। অনেক সময় প্রশ্ন আসে যে বেনিয়ফ মণ্ডলে কত ডিগ্রি কোণ করে পাতটি নিমজ্জিত হয়, তখন 45 ডিগ্রি, উত্তর হয় 45 ডিগ্রি। আর এটি হিউগো বেনিয়ফ সৃষ্টি করেছিল বলে এর নাম হচ্ছে বেনিয়ফ মণ্ডল। এরপরে দেখব প্লেট টেকটনিক, বলছে অভিসারী পাত সীমান্তে মহাদেশ এবং মহাসাগরীয় পাতের যে সংঘর্ষ হয় সেই সময় মহাসাগরীয় পাতের একটি পাতলা অংশ ধরো এখানে নিমজ্জিত হচ্ছে, আর এই জায়গাটাতে মহাদেশীয় পাত, ঠিক আছে। এই যে অংশ নিমজ্জিত হচ্ছে তার যে হালকা একটি অংশ এর উপরে উঠে গেল, এর একটি অংশ উপরে উঠে গেল, এই জায়গাটিকে বলা হচ্ছে প্লেট টেকটনিক। এই যে এর একটি পাতলা অংশ উপরে উঠে গেল, এটি এখানে নিমজ্জিত হচ্ছিল, এর যে পাতলা একটি অংশ এখান থেকে কেটে বেরিয়ে গিয়ে এই মহাদেশীয় পাতের উপরে উঠে গেল, এটি মহাদেশীয় আর এটি মহাসাগরীয় পাত ছিল। তো একেই বলছে প্লেট টেকটনিক। তো এবার আমরা দেখব ত্রিপাত সংযোগ বা ট্রিপল জাংশন। ত্রিপাত সংযোগ, তো ত্রিপাত সংযোগটা কি দেখো না, তিনটি পাত, একটি প্লেট, একটি প্লেট, একটি প্লেট। তো এই তিনটি পাত একটি বিন্দু থেকে বা এক জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। এই পাতটা ধরো এদিকে গেল, এই পাতটা নিচের দিকে গেল, এটা উপর দিকে চলে গেল, এরকম করে চারিদিকে ছড়িয়ে যেতে পারে, বা একটা জায়গায় এসে অভিসারে মিলিত হতে পারে, একই অভিমুখে এসে এই জায়গাটাতে মিলিত হতে পারে, বা তোমার পাশাপাশি চলন হতে পারে। তো এই যে তিনটি পাতের পাশাপাশি চলন বা অভিমুখে আসা চলন বা তোমার পরস্পর থেকে দূরে সরে যাওয়ার যে চলন, তাকেই বলছে ত্রিপাত সংযোগ। তো এই ত্রিপাত সংযোগের একটি উদাহরণ হচ্ছে তোমার নাজকা পাত, আন্টার্কটিকা পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের যে মিলন ক্ষেত্র সেটিকেই বলা হচ্ছে ত্রিপাত সংযোগ, এটি একটি উদাহরণ। এবার আমরা দেখব অলাকোজেন। অলাকোজেন, তো অলাকোজেনটা কি দেখো, এই যে ত্রিপাত সংযোগ আছে, যে তিনটি পাত, এটি 1 নম্বর পাত, 2 নম্বর পাত, এটি 3 নম্বর পাত, তিনটি পাতের যে মিলন ক্ষেত্র বা যে পাশাপাশি চলন বা অভিসারী চলন তাকে ত্রিপাত সংযোগ বলছে। এই ত্রিপাত সংযোগে দুটি পাত যখন সক্রিয় থাকে এবং অন্য যে একটি পাত থাকবে সেটি নিষ্ক্রিয় থাকবে। ধরো এই পাতটি আর এই পাতটি থাকবে সক্রিয়, এরা সক্রিয় গতিশীল থাকবে, আর এই পাতটি বা যে কোনো পাত একটি তোমার নিষ্ক্রিয় থাকবে, এই পাতটি ধরো নিষ্ক্রিয় আছে। তো এই যে দুটি পাত আছে সক্রিয়, এরা ঠিকমতো চলাচল করে, আর এই যে 3 নম্বর যে পাতটি আছে একটি পাত দুর্বল বা কম গতিশীল। তো এই যে কম গতিশীল যে পাতটি আছে সেই পাতটিকেই বলা হচ্ছে তোমার অলাকোজেন, এটিকেই বলা হচ্ছে অলাকোজেন। অলাকোজেন, তো এই অলাকোজেনের উদাহরণ বা দেখতে পাওয়া যায় দেখো দক্ষিণ আফ্রিকার লিম্পোপো নদী অববাহিকা, এখানে অলাকোজেন দেখতে পাওয়া যায়। এই যে ত্রিপাত সংযোগ হলেই যে অলাকোজেন থাকবে তার কিন্তু মানে নেই, হয়তো তিনটি পাতও তোমার সক্রিয় হতে পারে, সমান সক্রিয় হবে, সমান গতিশীল হবে, তখন কিন্তু অলাকোজেন দেখা যাবে না। আর যখন এই তিনটি পাতের মধ্যে যখন একটি পাত তোমার দুর্বল থাকবে বা কম গতিশীল থাকবে তখনই তাকে অলাকোজেন বলবো। তো আশা করব এই বিষয়গুলি তোমরা খুব ভালো করে বুঝে নিয়েছো। তো পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি থেকে তোমাদের সমস্ত পড়াটাই কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায় থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটি বেশি লম্বা না করে এখানে শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমাদের এই চ্যানেল লার্নিং জিওগ্রাফি, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবে। এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।